আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ক্লাস। ডিয়ার স্টুডেন্ট, এখন থেকে তোমরা প্রতিদিন আমার ম্যাথ এবং ইংলিশ ক্লাস পাবে। নবম এবং দশম শ্রেণীর আমি ইনশাল্লাহ কয়েকটা পর্বে সবগুলো ক্লাস একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি প্রত্যেকটা ক্লাস করব। অবশ্যই তোমরা ধৈর্য ধরে ক্লাসগুলো করবে বাসায় বসে। আজ আমি শুরু করলাম বাস্তব সংখ্যা প্রথম অধ্যায়। গণিতের প্রথম অধ্যায় হচ্ছে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। এখানে আমরা পরিপূর্ণ ম্যাথটাই আজকে আমরা শেষ করব। তো প্রথমেই বাস্তব সংখ্যা জানার জন্য আমাদেরকে যে কয়েকটি সংজ্ঞা মুখস্থ করতে হবে এবং যে বিষয়গুলো আমাদেরকে ধারণা অবশ্যই নিতে হবে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং অঋণাত্মক সংখ্যা। এই 9টা বিষয় আমাদেরকে জানতে হবে এবং প্রত্যেকটার উদাহরণ আমাদেরকে উদাহরণ জানতেই হবে। তো আমরা প্রথমে চলে আসলাম স্বাভাবিক সংখ্যা। আসলে স্বাভাবিক সংখ্যা মানে আমরা যে সমস্ত সংখ্যা সবসময় ব্যবহার করি, অর্থাৎ 1, 2, 3, 4, 5 n পর্যন্ত এই সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। আমরা কখনো -1 বা -5 ব্যবহার করি না। সাধারণত আমরা যে সংখ্যাগুলো নর্মালি ব্যবহার করি সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এরপর হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা দৈনন্দিন জীবনে অনেক সময় ফ্র্যাকশন ব্যবহার করি। ফ্র্যাকশন হচ্ছে ভগ্নাংশ ব্যবহার করি। কোনো কোনো সময় আমরা ব্যবহার করি হচ্ছে 5.5। যদি বলা হয় দোস্ত তোর উচ্চতা কতটুকু, কেউ বলবে 5.6। সো এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা হলো না। পূর্ণ সংখ্যা হচ্ছে 1, 2, 3। আবার -1ও কিন্তু একটা পূর্ণ সংখ্যা, আবার -4ও কিন্তু একটা পূর্ণ সংখ্যা। এইভাবে মাইনাস হোক আর প্লাস হোক, সেটা যদি রাউন্ড ফিগার হয় সেটা হবে পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ আমরা জানি যার হর এবং লব থাকে তাকে বলা হয় ভগ্নাংশ, এবং এটাকে এইভাবে লেখা হয় 1/2, 3/5। এটা একটু কথা বলে নিই। ভগ্নাংশের ক্ষেত্রে যখন লব থেকে যখন হর ছোট থাকে বড় হয় তখন সেটা প্রকৃত ভগ্নাংশ বলা হয়। আর যখন লব থেকে হর যদি বড় হয়ে যায়, লব যদি বড় হয়ে যায়, আমরা যদি এরকম মনে করি 10/5 অথবা 10/3, এখানে দেখা যাচ্ছে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। অথবা আমরা এরকম লিখতে পারি 7/6, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। যখন লব বড় হবে হর ছোট হবে তখন তাকে বলা হবে অপ্রকৃত ভগ্নাংশ। এরপর হচ্ছে মূলদ সংখ্যা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা সবসময় শুনে থাকি, খুবই সহজ কথা। আমি কোনো কঠিনের ভিতরে যাব না আজ। মূলদ সংখ্যা হচ্ছে যখন দুইটি সংখ্যার অনুপাত হিসেবে ব্যবহার করা যায়। অর্থাৎ বইয়ে লেখা আছে দেখবা p/q আকারে ব্যবহার করা যায়। যেমন আমরা যদি 2 একটি সংখ্যা বলি, এই 2 সংখ্যাটা 6/12, এটা ভাগ করলে কত হয়, 12/6 ভাগ করলে কত হয় 2। তাহলে 2 সংখ্যাটা কি অবশ্যই দুইটা সংখ্যার অনুপাত হিসেবে ব্যবহার করা যায়। যখন দুইটা সংখ্যার অনুপাত হিসেবে কোনো সংখ্যা ব্যবহার করা যাবে তখন সেটাকে বলা হবে মূলদ সংখ্যা। আর পরবর্তীতে রয়েছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কাকে বলা হয়, যখন কোনো সংখ্যা দুইটি সংখ্যার অনুপাত হিসেবে ব্যবহার করা যায় না তাকে বলা হয় অমূলদ সংখ্যা। কিভাবে হলো সেটা আমরা বইয়ে বিশেষ করে আমাদের লেখা আছে √2, √3 এভাবে। আসলে √2 মান কি? √2 মান হচ্ছে আমরা জানি 1.44, এটার মানে হচ্ছে 1.414
এভাবে। আর এটা হচ্ছে 1.732, √3 হচ্ছে 1.732 আর √2 হচ্ছে 1.414। এই সংখ্যাগুলো কখনো দুইটি সংখ্যার অনুপাত হিসেবে ব্যবহার করা যায় না, কেননা আমরা জানি এখানে কিন্তু শেষ নয়, আরও অনেক আছে। এটা করতে 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 অনেক দূর যাওয়া যায়, যার কারণে এটা দুইটি সংখ্যার অনুপাত হিসেবে কখনো ব্যবহার করা যায় না, যে কারণে এগুলোকে বলা হয় অম্লজ সংখ্যা। নেক্সট হচ্ছে বাস্তব সংখ্যা। আসলে আমাদের এই যে ম্যাটেরিয়ালাইজ এই লাইফে, আমাদের এই পার্থিব পৃথিবীতে আমরা যা কিছু সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারি, সব সংখ্যাগুলোকে একত্রিত বাস্তব সংখ্যা বলা হয়। যে সংখ্যাগুলো আমরা যখন আরও বড় হব তখন কিছু অবাস্তব সংখ্যাও আমরা পড়ব, ইমাজিনারি নাম্বার, সেটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ব। এখন আমরা বাস্তব সংখ্যায় পড়ছি। তো বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমরা যত সংখ্যা এখানে লিখলাম প্রত্যেকটা সংখ্যাই কিন্তু বাস্তব সংখ্যার ভিতরে ইনক্লুডেড হবে, অর্থাৎ সেটা প্লাস হোক, সেটা মাইনাস হোক, সেটা রুট হোক, বর্গমূল হোক, যাই হোক না কেন, সবগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। আমরা বাস্তব সংখ্যার উদাহরণ যদি বলি, দেখো √2, √3 এগুলো হবে, আবার +-1, +-2 ডট ডট যা লিখবে না কেন সবই হবে, আবার ভগ্নাংশ দেওয়া হবে, এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, সবই বাস্তব সংখ্যা। আবার যদি আমি লিখি 1.53, অর্থাৎ দশমিক সংখ্যাগুলোও কিন্তু বাস্তব সংখ্যা। মানে যত টাইপ আসলো, আমার ফার্স্ট টাইপ আসলো কি, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা যা আছে, পূর্ণ সংখ্যা যা আছে, ভগ্নাংশ যা আছে, মূলদ সংখ্যা, অম্লদ সংখ্যা, সমস্ত কিছুই কিন্তু বাস্তব সংখ্যার ভিতরে ইনক্লুডেড, যেটা আজকে আমার অধ্যায়ের নামের কিন্তু বাস্তব সংখ্যা। এরপর ধনাত্মক সংখ্যা কাকে বলা হয়? একদম সহজ জিনিস, যেটা অবশ্যই ধনাত্মক, অর্থাৎ 0 থেকে বড়। কথাটা খুব ইম্পর্ট্যান্ট। 0 থেকে বড় যে সংখ্যাগুলো থেকে বড় সকল সংখ্যা, অর্থাৎ কি সংখ্যা হতে পারে? সেটা হতে পারে 1, সেটা হতে পারে 2, সেটা হতে পারে 100, সেটা হতে পারে 1010 হতে পারে সেটা। ঋণাত্মক সংখ্যা হচ্ছে 0 থেকে ছোট, 0 থেকে ছোট সংখ্যাটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তাহলে আমরা অবশ্যই 0 থেকে ছোট, তার আগে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করব। 0 থেকে ছোট যেমন -5, -10, -11, যাই বলি না কেন সেটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তাহলে 0 সংখ্যাটা কি হবে? দিস ইজ আওয়ার কনসিডারেশন। আমরা এখন ভাবছি 0 সংখ্যাটা আসলে কি হবে। হ্যাঁ, 0 সংখ্যাটা কিন্তু অবশ্যই অবশ্যই একটা পূর্ণ সংখ্যা। এই জন্য গণিতবিদরা আরেকটা টপিকস বের করেছে যাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। আমরা জানি অঋণাত্মক মানে তো অবশ্যই ধনাত্মক সংখ্যা, কিন্তু অঋণাত্মক সংখ্যা মানে 0 থেকে শুরু করে 0, 1, 2, 3, 4 এইভাবে যত সংখ্যাগুলো আছে তাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা। তাহলে আমরা এতক্ষণ কিন্তু 0-র পর থেকে কাউন্ট করেছি, ধনাত্মক সংখ্যায় 0-র পর থেকে কাউন্ট করেছি, কিন্তু অঋণাত্মক সংখ্যা হচ্ছে 0, 1, 2, 3, 4 ডট 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 এভাবে যা যাবে সবই অঋণাত্মক সংখ্যা। সুতরাং 0 কিন্তু কখনোই ঋণাত্মক সংখ্যা নয়, এটা হচ্ছে একটা অঋণাত্মক সংখ্যা। অবশ্যই তোমাদেরকে এটা মনে রাখতে হবে। নেক্সট আমরা একেবারে ডাইরেক্ট অনুশীলনীতে চলে গেলাম। অনুশীলনী 1 ভালো করে দেখো, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে এটা প্র্যাকটিস করবে, এবং আমি আমার সাথে সাথে আমি কিন্তু প্রত্যেকটা ম্যাথ ইনশাল্লাহ করব। আমার ইচ্ছা প্রত্যেকটা ম্যাথ করব এবং তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। অনুশীলনী 1, নিচের কোনটি অম্লদ সংখ্যা? আমরা অলরেডি কিন্তু অম্লদ সংখ্যার সংজ্ঞা থেকে কি পেয়েছি? যখন কোনো সংখ্যা দুটি সংখ্যার অনুপাত হিসেবে ব্যবহার করা যায় না তাকে অম্লদ সংখ্যা বলা হয়। 3 অবশ্যই দুইটা সংখ্যার অনুপাত হিসেবে ব্যবহার করা যায়, কেন? আমরা যদি 6/2 3 হয় তাহলে দুটি সংখ্যার অনুপাত হিসেবে ব্যবহার করা যায় না? অবশ্যই যায়। সো এটা আমার আনসার হবে না। এটা দেখা যাচ্ছে কত হচ্ছে, এটা হচ্ছে 4/3, অবশ্যই 4/3 দুটি সংখ্যার অনুপাত হিসেবে ব্যবহার করা যায়। নেক্সট হচ্ছে এটা খেয়াল করো, এটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট টপিকস। আমি একটু 3তম মূল, 8-এর 3তম মূল করলে কত হয়? 8-এর 3তম মূল করলে 2 হয়, আর নিচেই 27-এর 3তম মূল করলে কত হয়? 3 হয়। সুতরাং এটাও একটা মূলদ সংখ্যা, কারণ দুটি সংখ্যার অনুপাত হিসেবে কিন্তু ব্যবহার করা হয়েছে, এই এমনি নিজে একটা অনুপাত হিসেবে ব্যবহার করা হয়েছে। নেক্সট হচ্ছে পরের সংখ্যাটি খেয়াল করবো আমরা, 5/√3। 5/√3
এই যে √3 কথাটা কিন্তু নিজেই একটা অম্লজ সংখ্যা, আর একটা অম্লজ সংখ্যাকে দিয়ে যদি একটা মূলদ সংখ্যাকে ভাগ করা হয় সে সংখ্যাটা অবশ্যই অবশ্যই অম্লজ সংখ্যা হবে। সো আমার আনসার হচ্ছে ঘ, অর্থাৎ 5/√3। ওকে, তোমরা তোমাদের অ্যান্সারটাকে মিলাই নাও। নেক্সট হচ্ছে এ বি সি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা। আমরা একটু খেয়াল করব যে পূর্ণবর্গ সংখ্যা হতে হলে কি হতে হয়। পূর্ণবর্গ সংখ্যা হতে হলে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন আমরা এর যদি চারটা সেপারেট মান হিসাব করি, এ মান ধরে নিলাম যে কোনো ক্রমিক, অবশ্যই ক্রমিক স্বাভাবিক সংখ্যা হতে হলে 1 2 3 4 এ আকারে সাজাতে হবে। তো আমরা চারটা সংখ্যাকে আমরা যদি গুণ করি, খেয়াল করো 1 × 2 × 3 × 4 কত হয়? 2 একে 2 6, তারপর কত হয় 6 4 6 কত 2 দুকোনি, সরি আমরা যদি এখান থেকে 2 থেকে শুরু করি তাহলে সবচেয়ে ভালো হবে। 2 × 3 × 4 × 5 6 6 × 5 24, 5 24 হচ্ছে 120। সো এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, আমাদের কোনটা হবে তাহলে? অবশ্যই এটা হবে, এটা হবে না। -1 করলে তো কখনোই ইম্পসিবল হবে না, এটা দুইটা সংখ্যাকে পৃথকভাবে যোগ করলে কখনোই সম্ভব না। তোমরা এটাও নিজেরাই অ্যানালাইসিস করে দেখবা। নেক্সট হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? যা স্টুডেন্ট, মৌলিক সংখ্যা আমরা অলরেডি কিন্তু শিখে ফেলেছি। মৌলিক সংখ্যা কাকে বলা হয়? যে সংখ্যাকে শুধু ওই সংখ্যাকে দিয়ে ভাগ করলে মিলে, তাই ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে না, এক ভিন্ন। সুতরাং আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে প্রথমত 2 থেকে শুরু, 2 3, তারপরে কোনটা? অবশ্যই 5, তারপরে 7। টোটাল আমার অবশ্যই মোট 4টা হচ্ছে মৌলিক সংখ্যা। সুতরাং অ্যান্সার হচ্ছে খ। নেক্সট হচ্ছে নিচের কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট? আমরা সকল পূর্ণ সংখ্যার সেট খেয়াল করেছি। এখানে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি শুধু জোড় সংখ্যা হবে না, সকল পূর্ণ সংখ্যা হতে হবে। সকল পূর্ণ সংখ্যা মানে দেখা যাচ্ছে এখানে খেয়াল করি আমরা -2 -1 থেকে শুরু করে সব সংখ্যাগুলো কিন্তু এখানে ইনক্লুড আছে। এখানে কিন্তু শুধু বিজোড় সংখ্যাগুলো ইনক্লুড আছে। এখানে শুধু পূর্ণ সংখ্যা, এখানে শুধু ধনাত্মক সংখ্যাগুলো আর ঋণাত্মক সংখ্যাগুলো ইনক্লুড আছে। সুতরাং আমার আনসার হবে খ। নেক্সট হচ্ছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে খেয়াল করতে হবে, বাস্তব সংখ্যার ক্ষেত্রে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। ক নম্বর, নাম্বার 1 আছে। এরপর হচ্ছে দুইটি জোড় সংখ্যার গুণফল 4 এর গুণিতক। তারপর হচ্ছে পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। এখানে আমার অপশন 1 হচ্ছে 1 and 2। দেখতে হবে 1 and 2 তে কি আছে। খতে আছে 1 and 3, গতে আছে 2 and 3 এবং ঘতে আছে 1 2 3 সবগুলোই আছে। সো আমরা এখানে খেয়াল করব 1 এবং 2 এর ক্ষেত্রে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা অবশ্যই, কারণ 3 যদি স্কয়ার করি কত হয়? 9 হয়। সঠিক আছে। 2 নম্বরে হচ্ছে দুইটি জোড় সংখ্যার গুণফল 4 এর গুণিতক অবশ্যই। আমরা যদি 2 × 2 করি বা 2 × 4 করি, জোড় সংখ্যা 8, এটা অবশ্যই 4 এর গুণিতক মাস্ট। সো 1 এবং 2 অ্যান্সার আমরা জানি, হয়ে গেল। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল, এটা কখনোই ঠিক কথা না। সুতরাং আমার আনসার হবে ক। এরপরে হচ্ছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোনটি দ্বারা বিভাজ্য হবে? বুঝতে হবে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল। ক্রমিক স্বাভাবিক সংখ্যা অবশ্যই কি? ক্রমিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 এভাবে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এ যদি গুণ করা হয় তাহলে সেটি অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখন দুটো এমসিকিউ করব, ক্রিয়েটিভ এমসিকিউ, সৃজনশীল এমসিকিউ। খুব ইম্পর্ট্যান্ট, মাঝে মাঝে পরীক্ষায় আসে, প্রত্যেক পরীক্ষায় আসে। আমরা জানি আমাদের বোর্ড থেকে প্রায় 12 থেকে 13% বা সর্বোচ্চ 15-20%
পর্যন্ত সৃজনশীল প্রশ্ন এমসিকিউ দেওয়ার কথা। দেখো এ এবং বি দুটি ক্রমিক জোড় সংখ্যা। ক্রমিক জোড় সংখ্যা মানে কি? অবশ্যই সেটা হবে 2, 4 এরকম টাইপের, অথবা হবে এরকম 12, 14। ক্রমিক হতে হবে মানে পরপর হতে হবে এবং সেটা জোড় সংখ্যা হতে হবে। উপরোক্ত তথ্যের ভিত্তিতে 7 এবং 8 নম্বর প্রশ্ন উত্তর দিব আমরা। নিচের কোনটি বিজোড় সংখ্যা? খেয়াল করতে হবে, আমরা এ স্কোয়ার অর্থাৎ যদি এরকম 2 স্কোয়ার করা হয় তাহলে এটাকে জোড় সংখ্যা হবে না বিজোড় সংখ্যা হবে? এটা নিচের করে বিজোড় সংখ্যা হবে, খেয়াল করতে হবে। তারপর হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 1। খেয়াল করি আমরা এ স্কোয়ার প্লাস 1 যদি আমরা করি তাহলে আমি মনে করলাম এটা হচ্ছে এ স্কোয়ার, একে এ স্কোয়ার করলাম, তাই এটা 4 হলো। 4 প্লাস 1 যদি করি তাই এটা 3 হয়, সরি 5 হয়। 2 দুগুণে 4 আর 5, সুতরাং আমার আনসার হবে এটা। ওকে, নেক্সট হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? ডিয়ার স্টুডেন্ট, আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানি। এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি? একটা বর্গ সংখ্যা। অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। যেহেতু এটা আমার এটা আছে, তাহলে শুধুমাত্র এই 2ab যদি যোগ করা হয় তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। সুতরাং এখানে 2ab অ্যান্সার। তো এই ছিল আজ আমার প্রথম অধ্যায়ের এমসিকিউ সলভ করা। আমরা অবশ্যই একটু পরেই আমরা দ্বিতীয় ম্যাথ, একদম পরিপূর্ণ ম্যাথ হচ্ছে 9 নম্বর থেকে 9 থেকে 22 নম্বর ম্যাথ আমরা করব। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।